আসসালামু আলাইকুম। আজকে সকালে অনফিল্ডের পর্দায় একটা ভিডিও গিয়েছিল যে কোনো প্লেয়ারকে বাদ দেওয়াটা কিন্তু সমাধান না, কারণ প্রত্যেকেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের পটেনশিয়ালিটি প্রমাণ করে এসেছেন। সমাধানের জায়গাটা হচ্ছে ওই প্লেয়ারের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করা, তার স্কিল ডেভেলপমেন্ট করা এবং স্কিল ডেভেলপমেন্ট কেন হচ্ছে না সেই ব্যাপার নিয়ে প্রশ্ন তোলা। লিটন কুমার দাসের আজকের এই ইনিংসটায় তিনি তার স্কিলের জায়গায় ভেরি মাচ আপ টু দ্য মার্ক ছিলেন, অর্থাৎ স্কিলটা খুব টপ নচ ওয়েতে তিনি প্রকাশ করেছেন, যেটা এর আগের ম্যাচগুলোতে দেখা যাচ্ছিল হি ওয়াজ ভেরি মাচ আউট অফ শেপ। নাম্বার ওয়ান যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট লেগ খুব ভালো মতো ক্লিয়ার করেছেন তিনি। একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন, এর আগের ইনিংসটাতে যখন তিনি একটা গুগলি বলে সুইপ করতে গিয়ে আউট হয়েছেন, আজকে যখন একটা গুগলি বলে তিনি চমৎকারভাবে সুইপ করে রান করেছেন, দুটার মধ্যে পার্থক্যের জায়গাটা হচ্ছে আজকে তিনি তার ফ্রন্ট লেগটাকে খুব ভালো মতো ক্লিয়ার করতে পেরেছেন। আজকে তার ফ্রন্ট লেগটা ক্লিয়ারেন্স খুব ভালো ছিল, একদম খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন। এর আগের দিন লিটন কুমার দাসের সামনের পাটা খুব বেশি ক্লিয়ার হচ্ছে না, ভেরি মাচ ক্লোজ টু দ্য বল, অর্থাৎ বলের সঙ্গে খুব ক্লোজ পায়ের অবস্থান, যেটা তাকে এলবিডব্লিউ এর খুব বড় ক্যান্ডিডেট বানায়। আজকে যখন তিনি শট খেলেছেন খেয়াল করে দেখেন তার ফ্রন্ট লেগটা কিন্তু ক্লিয়ার করা, অর্থাৎ ফ্রন্ট লেগটা বলের চাইতে দূরে। একদম এক্স্যাক্টলি এই প্রবলেমে লিটন কুমার দাস কিন্তু, অর্থাৎ এই যে পাটাকে বলের কাছে নিয়ে যাওয়া, এই প্রবলেমটা যখন গুগলি বল ফেস করছেন, আমরা কাপল অফ অকেশনস দেখেছি যে এর আগে প্রথম ওয়ানডেতে তিনি এভাবে আউট হয়েছিলেন হাসারাঙ্গার এগেনস্টে, প্রথম টি-20তে ভ্যান্ডারসির এই টাইপের বলে তিনি বিট হচ্ছিলেন। অন্যতম বড় কারণ ছিল তিনি সামনের পাটা ক্লিয়ার করতে পারছিলেন না। আজকে যখন তিনি প্রথমে বিনুরা ফার্নান্দোকে একটা বল তিনি শট খেলেছিলেন ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে, তখনই দেখা যাচ্ছিল যে এই যে ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গাটাতে হি ওয়াজ ভেরি মাচ আপ টু দ্য মার্ক। তিনি খুব ভালো মতো ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পারছিলেন এবং তার প্রত্যেকটা শটের ক্ষেত্রে দেখা যাচ্ছিল, স্পেশালি যখন তিনি লেগ স্পিন ডিল করছিলেন, তিনি পাটাকে সামনে এগিয়ে দিচ্ছিলেন না, তিনি ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে তিনি লেগ স্পিনকে ডিল করছিলেন। এছাড়াও আমরা যখন দেখেছিলাম যে তিনি লেগ স্পিন খেলছেন, সামনের পাটাকে ক্লিয়ার করেই খেলছেন, উইচ ওয়াজ ভেরি মাচ আপ টু দ্য মার্ক। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা লিটন কুমার দাসের ক্ষেত্রে দেখি বা কমনলি একটা প্রবলেমের জায়গা, ব্যাকলেগের ব্যালেন্সটা ঠিক থাকে না। আপনারা ঠিক এই মুহূর্তে পর্দা একটু দেখেন, আমরা বেশ কয়েকটা ওকেশনে দেখেছি লিটন কুমার দাস যখন খেলছেন তার ব্যাকলেগের ব্যালেন্সটা সরে যাচ্ছে, ব্যাকলেগের ব্যালেন্সটা থাকছে না। আমরা লাস্ট বিপিএলও এটা নিয়ে অনেক কথা বলেছি। আজকে সিমিলার প্যাটার্নের বল যখন লিটন কুমার দাস খেলছেন, তার ব্যাকলেগ ইট ওয়াজ ভেরি মাচ স্টেবল। একটু কম্পেয়ার করে দেখি লাস্ট বিপিএল অফসাইডে খেলা একটা শটের সাথে, আজকে তো যখন তিনি অফসাইডে এরকম কাভারের উপর দিয়ে ক্লিয়ার করে খেলেছেন, হিজ ব্যাকলেগ ওয়াজ ভেরি স্টেবল। বিপিএলে এই সিমিলার প্যাটার্নের একটা বল তার ব্যাকলেগ সরে যাচ্ছিল। ইভেন আজকে যখন লিটন কুমার দাস খেলছিলেন, আপনারা আগেরগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন যে এই প্রবলেমটা লিটনের খুব কমনলি আমরা দেখেছি যে ব্যাকলেগের ব্যালেন্সটা চলে যায়। আজকে ম্যাক্সিমাম নাম্বার অফ শটস, ওয়েদার হি ওয়াজ প্লেয়িং দ্য পেস বোলার্স অর দ্য স্পিনার্স, তার ব্যাকলেগের ব্যালেন্সটা খুব ভালো মতো ছিল, অর্থাৎ ব্যাকলেগ সরে যাচ্ছিল না, নড়ে যাচ্ছিল না, উইচ ওয়াজ ভেরি গুড। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে লিটন কুমার দাসের এই জায়গাটা নিয়ে কাজ তো তিনি করেছেন এবং অ্যাপ্লিকেশনটা করতে পেরেছেন। তাওহিদ হৃদয়কে নিয়ে যদি আমরা পার্টিকুলারলি কথা বলি, তাওহিদ হৃদয় অফ স্ট্যাম্পের বাইরে ইট হ্যাজ বিন আ ম্যাটার অফ কনসার্ন। অফ স্ট্যাম্পের বাইরে তাওহিদ হৃদয় কাট শট করার ক্ষেত্রে, স্কোয়াড ড্রাইভ করার ক্ষেত্রে, বিশেষ করে আপনি যদি একটু অফ স্ট্যাম্পের বাইরে মুভমেন্ট করা সমৃদ্ধ বল, একটু উপরের হাইট পাচ্ছে এরকম বল আমরা দেখেছি তাওহিদকে স্ট্রাগল করতে। এর আগের দিনও দাসুন সানাকা তাকে ওই পার্টিকুলার করিডোরটাতেই বারবার ডিসিভ করার চেষ্টা করছিলেন, একবার দুইবার তিনবার ডিসিভড হয়ে এরপর তিনি উইকেটটা দিয়ে এসেছেন। এই জায়গাটাতে আমার কাছে প্রবলেমের জায়গাটা যেরকম মনে হয় সেটা হচ্ছে, আপনি আজকের তার আউটটা যদি খেয়াল করে দেখেন, প্রথমত কাট শট করার ক্ষেত্রে সর্বপ্রথম ফান্ডামেন্টাল কোচিং ফান্ডামেন্টালের জায়গাটা হচ্ছে আপনার একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট লাগবে। ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা কেন লাগে? বলের কাছাকাছি যাওয়ার জন্য বা বলটাকে অ্যালাউ করার জন্য। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তিনি জায়গায় দাঁড়িয়েই শটটা খেলছিলেন এবং কন্ট্যাক্টিং পয়েন্ট বা কানেক্টিং পয়েন্টটা খেয়াল করে দেখেন, তার পায়ের অবস্থানটা কিন্তু কাভার ড্রাইভের জন্য রেডি, নট রেডি ফর কাট শটস। এবং তার পায়ের অবস্থানটা যেহেতু কাট শটের জন্য রেডি না, কানেক্টিং পয়েন্টে তার হেড পজিশনটাও কাভার ড্রাইভের জোনে, কাভারের দিকে, হেড রোটেশনটা নাই কাট করার জন্য। এবং এই প্রবলেমটাই তাওহিদ হৃদয়ের আসলে বারংবার হচ্ছে, যখন তিনি কাট করতে যাচ্ছেন তিনি কাট ঠিক মতো করতে পারছেন না, ওই জায়গাটা তিনি আউট হচ্ছেন। এর অন্যতম বড় কারণ একদম নাম্বার ওয়ান যেটা আমি বলছিলাম, ব্যাক অ্যান্ড অ্যাক্রস তিনি যান না, কাট শট খেলার যেটা বেসিক কোচিং ফান্ডামেন্টাল সেটা তিনি যান না। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তার বডি পোস্টারটা থাকে আসলে কাভার ড্রাইভ করার জন্য, তার বডি পোস্টারটা কাট করার জন্য থাকে না। কারণ কাট করার জন্য যেটা হয় যে আপনি যখন কাট করার জন্য যাবেন, বল যখন আসছে এই অনুযায়ী আপনার
হেড পজিশনটা ওই দিকেই ফলো করবে, নট আপনার কানেক্টিং পয়েন্টে হেড পজিশনটা এদিকে থাকবে না। তাওহিদের ক্ষেত্রে কাট করার সময় তার হেড পজিশনটা থাকে কাভারের দিকে, যেটা তার হেড রোটেশনটা আসলে ঠিকঠাক মতো হয় না। সো দিস ইজ আ ম্যাটার অফ কনসার্ন। আমার কাছে মনে হয় যে তাওহিদ তার এই জায়গাগুলো নিয়ে কাজ করবেন বলে আমি আশা করি। বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো ভেরি গুড। শরীফুল তার জাম্পগুলো খুব ভালো হচ্ছিল, অ্যাকুরেট হচ্ছিল, এবং জাম্পগুলো অ্যাকুরেট হচ্ছিল দেখে তিনি বেশ ভালো হাইট প্রডিউস করতে পারছিলেন। টাফ টাইম দিয়েছেন, মোস্তাফিজও টাফ টাইম দিয়েছেন। সাইফুদ্দিনকে আজকে অন্যান্য দিনের চাইতে ওয়েল শেপড মনে হয়েছে। তবে আমার কাছে যে জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনার নতুন বলের বোলার শেখ মেহেদী হাসান সেই জায়গাটায় ছিলেন, তাকে আপনি ভাইস ক্যাপ্টেন বানিয়েছিলেন, অল অফ আ সাডেন শেখ মেহেদী হাসান কম্বিনেশনে কেন আসেন না, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। হ্যাঁ, আপনি মেহেদী হাসান মিরাজের ব্যাটিং এবিলিটির কথা বলতে পারেন, বাট মেহেদী হাসান মিরাজের ব্যাটিং এবিলিটির টি-20 ক্রিকেটের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, ওই পার্টিকুলার পজিশনটায় উল্টো আপনি শামীম পাটোয়ারিকে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ খেলতে দেন, সাইফুদ্দিনকে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ খেলতে দেন, সে আউটপুটটা আরও বেটার হয়। সো আপনি কেন শুধুমাত্র মিরাজের ব্যাটিং এবিলিটির জন্য আপনি আপনার ফ্রন্টলাইনের একজন বোলারকে স্যাক্রিফাইস করবেন, পাওয়ার প্লেতে বোলিং করে এরকম একজন বোলারকে স্যাক্রিফাইস করবেন যে বোলারটা পাওয়ার প্লেতে আপনাকে উইকেট এনে দিয়েছে? হ্যাঁ, লাস্ট সিরিজ তার ভালো যায় নাই, খারাপ গেছে, সেটা একজন বোলাররা যেতেই পারে। মোস্তাফিজেরও যায়, মোস্তাফিজ বাংলাদেশের টি-20তে বেস্ট বোলার, তারও যায়। বাট কেন আপনি তাকে আপনি ভাইস ক্যাপ্টেন বানানোর পর কেন আপনি তাকে আসলে কম্বিনেশনে রাখবেন না, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আসে। আপনি কেন মিরাজ এবং শেখ মেহেদীকে কম্পিটিটর বানিয়ে দিচ্ছেন, আমি সেই জিনিসটা আসলে বুঝতে পারি না। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে রিশাদ বেশ ভালো বোলিং করেছেন, হাই আর্ম রিলিজ। মাঝখানে আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ওই কন্ডিশনটাতে, পাকিস্তানের কন্ডিশনটাতে সামহাও কোনো একটা প্রবলেম হচ্ছিল। মুশতাক আহমেদ তার সঙ্গে কাজ করেছেন, রিলিজ বেশ ভালো হয়েছে এবং হিট দ্য ডেক খুব ভালো মতো করতে পারছেন, টার্ন করাতে পারছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আজকের দিনটা এটা বাংলাদেশের দিন ছিল এবং বাংলাদেশ পারফর্ম দ্যাট রিয়েলি ওয়েল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।